নমস্কার চাষি বন্ধুরা, কিষাণ বাণী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়। আজকে আমরা আলোচনা করব সরকারি যে বিভিন্ন প্রকল্প রয়েছে, যেমন কৃষক বন্ধু, পিএম কিষাণ। এই প্রকল্প নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং তার সুবিধা চাষি বন্ধুরা কীভাবে পেতে পারেন, কোথায় যোগাযোগ করবেন, তার বিস্তারিত আমরা কিন্তু আজকে আলোচনা করব। আমরা জানি কেন্দ্র সরকার ও পশ্চিমবঙ্গ সরকার কৃষি ও কৃষকের উন্নতিতে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন। এইসব প্রকল্পের মধ্যে অন্যতম, আগেই বলেছি যে কৃষক বন্ধু আপনারা জানেন, পিএম কিষাণ সেটাও আপনাদের জানা। আজকের এই যে প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলোর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম চক্রবর্তী, যুগ্ম কৃষি অধিকর্তা, পাট, পূর্ব বর্ধমান জেলা। নমস্কার অরিন্দম বাবু। নমস্কার। আমি প্রথমে আপনার কাছে জানবো যে এই যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলি রয়েছে, অবশ্যই খুব ভালো উদ্যোগ, ভালো প্রচেষ্টা, অনেক চাষি বন্ধু পাচ্ছেন, কারো পাচ্ছেন না, সব বিষয় নিয়ে একটু আমরা আলোচনা করব। আমি প্রথমেই জানবো যে কৃষক বন্ধু যে প্রকল্পটি রয়েছে সেটা কি? কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার যেটি শুরু করেছিলেন 2019 সাল থেকে, এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল যে কৃষকরা যে খারিফ খণ্ড এবং রবি খণ্ডে যে চাষ করেন, চাষের সময় যে কৃষি উপাদান কিনতে হয়, সেই জন্য তাদের কাছে অনেক সময় দেখা যায়, যেহেতু পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষক হচ্ছেন ক্ষুদ্র এবং প্রান্তিক চাষি, তাদের হাতে যথেষ্ট পরিমাণ পয়সা থাকে না। পয়সা না থাকলেও কৃষি উপাদান কিনতে তাদের অসুবিধা হয়। সেই জন্য এমন একটি প্রকল্প চালু করা যে কৃষকদেরকে এই দুটি মরশুমে অ্যাসিওর্ড ইনকাম অর্থাৎ নিশ্চিত আয় একটি প্রকল্প শুরু করা, যাতে করে তাদের হাতে কিছু অর্থ যদি থাকে তাহলে তারা ইনপুট কিনতে পারবেন এবং সেই ইনপুট দিয়ে তারা কৃষি উপাদান দিয়ে চাষ করতে পারবেন, চাষে তাদের লাভজনক জায়গায় যেতে পারবেন। এইটি কৃষক বন্ধু প্রকল্পের মূল এবং এখান থেকেই কৃষক বন্ধু প্রকল্পটা শুরু হয়েছিল। অনেক ক্ষেত্রে চাষি বন্ধুদের মধ্যে একটা জানতে ইচ্ছা হয় যে হয়তো তার কিছু জমি নেই, বা কারো কিছু জমি আছে, কারো পর্চা নেই বা পর্চা আছে, বা হয়তো তারা জেলে মাছ চাষ করে থাকে। সুতরাং এই সুযোগ সুবিধার ব্যাপারটা কিন্তু তাদের একটা জানার আগ্রহ থাকে। তো কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? দেখুন, এখানে কৃষক বন্ধু প্রকল্পটি এমন যেখানে যে কোনো কৃষকই এইটার সুযোগ পেতে পারেন। প্রথমে যাদের হচ্ছে, ধরুন যেটা বললেন যে পর্চা আছে, আমরা একজন কৃষককে সবচেয়ে কি করে বুঝবো যে তার চাষযোগ্য কৃষি জমি আছে কিভাবে? সেই চাষযোগ্য কৃষি জমির প্রমাণ হিসেবে আমরা পর্চা দেখতে পাই। পর্চা যদি থাকে তাহলে তারা পাবেন। অনেকে দেখা যায় যে মারা গেছেন, বাবা মারা গেছেন বা দাদু মারা গেছেন, পর্চা হয়নি, অথচ দলিল আছে, তারা চাষ করেন, সবাই জানে। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও একটা সেলফ ডিক্লারেশন দিয়ে এটি যে সহকৃষি অধিকর্তার অফিসে জমা দিলে তাদের কাজটি যাতে দ্রুত করিয়ে দেওয়া যায়, সেই ব্যাপারেও কিন্তু কৃষি দপ্তর সচেষ্ট থাকে এবং তাদেরকে দ্রুত করিয়ে দেওয়া হয়। এর ফলে এটা বোঝা যাচ্ছে যে যতজন কৃষক আছেন তাদের সবাইকে নিয়ে আসাই সরকারের মূল লক্ষ্য। এবং আমরা জানি প্রায় 1,30,00,000 কৃষক এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু পাচ্ছেন এবং তাতে যে সুবিধাটা তারা পাচ্ছেন যে তারা এগিয়ে যেতে পারছেন এবং নির্দিষ্ট সময়ে তাদের যে চাষের উপাদান কেনার পয়সা সেটা কিন্তু তারা সময়ে পাচ্ছেন এবং তাদের উপকারিতা হচ্ছে। এছাড়াও কি আর কি কোনো সুবিধা আছে? এটাই মূল সুবিধা হচ্ছে যে কৃষক বন্ধুর যে প্রতি বছরে 1 একর পর্যন্ত জমির জন্য 2 বার করে টাকা দেওয়া হয়, প্রত্যেকবারে 5,000 টাকা করে 1 একরের জন্য বা তার উপরের জন্য। কিন্তু যাদের খুব কম জমি তারাও কিন্তু একটা ন্যূনতম অর্থ পান, অর্থাৎ 2,000 টাকা করে 4,000 টাকা। মাঝের যারা আছেন তাদেরকে কিন্তু ভাগ করে দেওয়া হয়, যে অনুপাতে তারা 1 একরের জন্য 5,000 টাকা পাচ্ছেন, অর্থাৎ যদি ধরি 50 টাকা শতকে, তাহলে সেই হিসাবে তাদের কাছে কিন্তু পয়সা দেওয়া হয়। এবং এটার সবচেয়ে বড় উপকারিতা যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা যায়, কোথাও যেতে হয় না। এবং একবার আবেদন করে তার যদি নির্দিষ্টভাবে ব্যাংক ভ্যালিডেশন করা থাকে, সরাসরি প্রতিবারে বর্ষার আগে এবং শীতের আগে অর্থাৎ রবি চাষের আগে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যায়। এছাড়া আরেকটা ফেসিলিটি আছে, যেটা হচ্ছে যে এই কৃষক বন্ধুর নাম্বার দিয়ে ধান যখন কেনা হয়, খাদ্য দপ্তর যে ধান কেনে, সেই ধান কেনার সময় তার নাম নথিভুক্ত করতে গেলে কৃষক বন্ধুর নাম্বারটা তাকে দিতে হয়। অর্থাৎ
অনেকগুলো জায়গাতে এবং পরবর্তীকালে হয়তো আরো কিছু সুবিধা কৃষক বন্ধুর এই নাম্বারের উপরে হবে, কারণ সরকার কৃষককে সব রকম ভাবে যাতে সুবিধা দেওয়া যায় তার জন্য কিন্তু সচেষ্ট আছেন। আমরা বলতে শুনি যে কৃষক বন্ধু ডেথ বেনিফিট যে প্রকল্পটির নাম, এই যে প্রকল্পটি রয়েছে সেটা সম্পর্কে জানবো। কৃষক বন্ধু ডেথ বেনিফিট প্রকল্পটি এটি আরেকটি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প। সেটা হচ্ছে 2019-এর পরে যারা মারা গেছেন এখনো পর্যন্ত 18 থেকে 60 বছর বয়সী কৃষক যদি মারা যান, তাহলে জানবো যে কৃষকের যে পরিবার তারা কিন্তু অথই জলে পড়েন। হঠাৎ করে মানে আমরা বুঝতেই পারছি বয়সটা যেভাবে ধরা হয়েছে যে সেটা তাদের মানে অসময়ে মৃত্যু, এবং তাতে কিন্তু তাদের পরিবারের যে অসুবিধা হয় সেই অসুবিধাটাকে ঠিক করার জন্য এবং যাতে করে সেই কৃষকরা পরিবার অসুবিধায় না পড়েন, সরকার এককালীন 2 লক্ষ টাকা সহায়তা করেন। এই 2 লক্ষ টাকা পেলে সেটা যদি বাড়িতে যদি 10 জন থাকে পরিবারের, তাহলে 10 জন যদি চান 10 জনের মধ্যে ভাগ হতে পারে, অথবা অনেকে চান যে না আমাদের মায়ের হাতে বা আমাদের বাবার হাতে যে কোনো একজনের হাতে দেওয়া হোক, তাহলে তার অ্যাকাউন্টে সরাসরি 2 লক্ষ টাকা দেওয়া হয়। এই দুটি প্রকল্পই কৃষক বন্ধু নতুন এবং কৃষক বন্ধু যে মৃত্যুজনিত সহায়তা বা ডেথ বেনিফিট, দুটি প্রকল্পই কিন্তু মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। যারা এই প্রকল্পগুলি সম্পর্কে জানেন না তাদেরকে আমরা আপনাদের মাধ্যমে অনুরোধ করছি তারা সহকৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন, এবং যোগাযোগ করার মাধ্যমে তারা কিন্তু এই প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন। এই যে ডেথ বেনিফিট প্রকল্পটি বললেন, তো অনেক ক্ষেত্রে চাষি বন্ধু দেখা যায় বর্জ্যাঘাতে মারা যায় বা অসুস্থ অবস্থায় মারা যায়, যে কোনো অবস্থায় মারা গেলে কি সুযোগ সুবিধা পেতে পারেন? একদম যে কোনো জায়গাতে মারা গেলেই, যে কোনো ভাবেই, অপঘাতে হোক বা স্বাভাবিক মৃত্যু হোক, এর জন্য কোনো আলাদা করে কিছু নেই। কৃষকরা কিন্তু কৃষক পরিবার পাবেন। তবে এক্ষেত্রে যেটা হচ্ছে যে অন্য যেগুলো সাপে কাটা বা অন্য এতে কিছু প্রকল্প আছে অন্যান্য দপ্তরের মধ্যে, যদিও তার মানে আর্থিক সহায়তাটা কম, সেইগুলো কিন্তু নেওয়া যাবে না। শুধু এই প্রকল্পের যদি নেওয়া হয় তাহলে এই প্রকল্পের সুবিধা নেওয়া হবে। এবং যে কোনো 18 থেকে 60 বছরের বয়সী কৃষক পরিবারের যদি তার জমি ছিল মারা যাওয়ার সময়, এটা প্রমাণ করে তারা দরখাস্ত করতে পারেন, তাহলে তার পরিবার কিন্তু এই টাকাটি পাবে। এটা তো গেল একটা দিক, যে কৃষক বন্ধু প্রকল্প। আরেকটা যেটা রয়েছে প্রকল্প, যেটা আমরা জানি পিএম কিষাণ, কেন্দ্রীয় সরকার যে প্রকল্পটি রয়েছে, তো এই পিএম কিষাণ প্রকল্পটি কি এবং এই সুযোগ সুবিধাও চাষি বন্ধুরা কিভাবে পেতে পারেন? যেমন আমরা দেখলাম যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পটির কথা বললাম, ঠিক সেইভাবে কেন্দ্র সরকার একটি প্রজেক্ট চালাচ্ছেন, প্রকল্প। সেই প্রকল্পটার নাম হচ্ছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প। এই পিএম কিষাণ প্রকল্পটি অনেকটা কৃষক বন্ধুর মতো, কিন্তু এর মান এবং অন্যান্য জিনিস একটু আলাদা। এর চিন্তাভাবনাটা হচ্ছে আমরা কৃষক বন্ধু যেমন সমস্ত কৃষক পেতে পারেন, যে কোনো কৃষক, এখানে হচ্ছে কৃষক পরিবার পাবেন। কৃষক পরিবার বলতে স্বামী, স্ত্রী এবং তার নাবালক সন্তান, একটি পরিবারকে টাকা দেওয়া হবে। এবং কৃষক বন্ধুতে যেমন আমরা বললাম যে কোনো কৃষক তার জমি নিয়ে আসতে পারেন, একই পরিবারে একাধিক লোক পেতে পারেন, এখানে কিন্তু পরিবার কনসেপ্ট আছে। এই প্রকল্পটি আমাদের কেন্দ্র সরকার পরিচালনা করেন এবং এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে অনেক কৃষকই এতে নথিভুক্ত করেছেন। এটাও কি ওই কৃষক বন্ধুর মতন একই সুযোগ সুবিধা, না আরো কিছু সুযোগ সুবিধা পেতে পারেন? এই প্রকল্পের সুবিধাটি মূলত হচ্ছে এতে বছরে 3 বার, যতই জমি থাক, জমি কম বেশি তা নয়, যারা উপভোক্তা হবেন, যারা নির্বাচিত হবেন, তারা 2000 টাকা করে 3 বার পাবেন, অর্থাৎ 6000 টাকা বছরে। কৃষক বন্ধুতে যেটা ছিল তার পরিমাণ আলাদা, তাতে জমির উপরে অনেকটা ডিপেন্ড করছিল যে কে কতটা জমি আছে কি ব্যাপার। এখানে জমি 1 শতকও থাকতে পারে, 100 শতকও থাকতে পারে, আরো বেশি থাকতে পারে, তার সঙ্গে এর কোনো অসুবিধা নেই। কিন্তু এটা কৃষক বন্ধু ছিল হচ্ছে কৃষক অনুপাতে, এখানে কৃষক পরিবার অনুপাতে। এবং যারা এইভাবে আবেদন করবেন তারা কিন্তু এই কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটো মানে পেতে পারেন। একজন কৃষক বন্ধু পেলে পিএম কিষাণ পাবেন না, এরকম যে ধারণা যদি কারো থাকে, সেই ধারণাটি ভুল। দুটি প্রকল্পেরই সুবিধা তারা পেতে পারেন। কারা এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, মানে কারা সুযোগ সুবিধা পাবেন না? দেখুন, কৃষক বন্ধুতে যে ব্যাপারটি বলা নেই, কিন্তু এখানে পিএম কিষাণে বলা আছে যে যদি কৃষকের অন্য রোজগার থাকে এবং তারা ইনকাম ট্যাক্স দেন, তাহলে তারা কিন্তু ইনকাম ট্যাক্স পেয়ী হলে তারা কিন্তু কৃষক বন্ধুর মতো এখানে কিন্তু পিএম কিষাণের সুযোগ সুবিধা তারা পাবেন না। দ্বিতীয় কথা, যারা চাকরিজীবী, যারা পঞ্চায়েত বা বিধানসভা বা লোকসভার সদস্য,
তারা পাবেন না। যারা হয়তো অন্যান্য রোজগার আছে, সংসারে অনেক কিছু আছে, এই পিএম কিষাণ প্রকল্পে কিন্তু তারা সুযোগ সুবিধা পাবেন না এবং তাদের কিন্তু বাতিল করা হবে। এবং যাদের জমি 1-2-2019 পরে পর্চা হয়েছে তারাও কিন্তু এই কৃষক বন্ধুর মতো পিএম কিষাণ প্রকল্পে সুবিধা পাবেন না। কৃষক বন্ধুতে পাবেন কিন্তু পিএম কিষাণে তারা সুবিধা পাবেন না। এই বিষয়গুলি অনেকের মধ্যে ভুল ধারণা আছে এবং মনে রাখতে হবে পরিবার বলতে স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তান। কিন্তু যদি সাবালক সন্তান তার নিজের নামে জমি থাকে তাহলে সে কিন্তু পিএম কিষাণের দরখাস্ত করতে পারবে এবং সমস্ত দরখাস্তই সহকৃষি অধিকর্তা অফিসে বুঝে আসতে হবে এবং পিএম কিষাণের দরখাস্ত অনলাইনে যে কমন সার্ভিস সেন্টার আছে সেখানে গিয়ে কিন্তু আবেদনটি করতে হবে। আবেদন করার পরে সহকৃষি অধিকর্তার অফিসে কাগজপত্র জমা দিলে তারা অ্যাপ্রুভাল দেবে এবং পরপর তার পদ্ধতিতে হবে। একবার রেজিস্ট্রেশন করলে সেই রেজিস্ট্রেশনের টাকা তিনি যখন হোক তিনি নিশ্চয়ই পাবেন। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 2019 পরেও যাদের দলিল আছে বা পর্চা আছে তারা কিন্তু টাকা বিগত দিনে পেয়েছেন, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই এই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা কি আর কোনোদিনই পাবেন না? দেখুন, সরকারি প্রকল্পে যখন প্রথম পিএম কিষাণ শুরু হয়েছিল তখন বলা হয়েছিল 5 বছর পরে এটা রিনিউ হবে, কিন্তু রিনিউ হয়নি। যারা আগে পেয়েছিলেন তাদেরকে কিন্তু টাকা অনেক ক্ষেত্রেই ফেরতও দিতে হয়েছে। পিএম কিষাণ এমন একটি প্রকল্প যেখানে টাকা ফেরত দেওয়ার প্রয়োজন আছে এবং নেওয়া হয়। তবে এখন বর্তমানে যে নতুন সার্কুলার এসছে তাতে কিন্তু বলা আছে যে 1-2-2019 পরে যদি হয় তার বাতিল হয়ে যাবে, কিন্তু টাকাটা এই মুহূর্তে ফেরত দিতে হবে না। তবে নতুনভাবে কোনো যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আর রেজিস্ট্রেশন করতে পারবেন না। ঠিক, আমরা আবার অন্যদিন হয়তো আরো বিস্তারিত নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করলাম সরকারি যে বিভিন্ন প্রকল্প রয়েছে, যেমন কৃষক বন্ধু, পিএম কিষাণ প্রকল্প এবং তার সুযোগ সুবিধা, এই নিয়ে আলোচনা করলাম। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ছিলেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম চক্রবর্তী, যুগ্ম কৃষি অধিকর্তা, পাট, পূর্ব বর্ধমান জেলা। সঙ্গে ছিলাম বিপ্লব ঘোষ। নমস্কার। আজ কিষাণ বাণীর আসরে আমরা কথা বলছি কৃষকদের কল্যাণে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে। কিষাণ বাণীর দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো একজন প্রগতিশীল চাষী বন্ধুর সঙ্গে। বীরভূম জেলার সাঁইথিয়া ব্লকের চিরুলিয়া গ্রামের প্রান্তিক চাষী বন্ধু বিকাশ সাহা। বিকাশবাবুর কাছ থেকে জেনে নেব তিনি কি কি সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন এবং সে সমস্ত সরকারি প্রকল্প তাকে কতটা উপকৃত করেছে। বিকাশবাবু, আপনাকে আমাদের এই আসরে স্বাগত জানাই। নমস্কার। বিকাশবাবু, আমরা তো এই বিভিন্ন সরকারি প্রকল্প এবং তার সুবিধা নিয়ে কথা বলছি। আপনি কি কি সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন? আমি 2 ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছি, রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প ও কেন্দ্র সরকারের পিএম কিষাণ যোজনা। পিএম কিষাণ যোজনা বা কৃষক সম্মান নিধি কবে নাগাদ পেয়েছেন? এই প্রকল্প দুটি যখন থেকে চালু হয়েছে তখন থেকে আমি 2টি প্রকল্পের সুবিধা পাই। যখন প্রথম এটার জন্য দরখাস্ত করলেন, মনে আছে তখন কিভাবে দরখাস্ত করেছিলেন? হ্যাঁ, মনে আছে। আমি প্রথমে দরখাস্ত করেছিলাম কৃষক বন্ধুর জন্যে। তার প্রয়োজনীয় নথি হিসেবে ভোটার কার্ড, আধার কার্ড ও ব্যাংকের পাসবই এবং কম্পিউটার পর্চা। এটা কোথায় জমা দিয়েছিলেন? এডিও অফিসে গিয়ে আমি খোঁজখবর নেওয়ার পরে এডিও অফিসে আমি জমা দিয়েছিলাম। এরপর মোটামুটি কিভাবে চালু হলো, কতদিন পরে চালু হলো? 6 মাস পরে মনে হয় চালু হয়ে গেছে, এটা আনুমানিক। তবে আবার কোনো দিন বন্ধ হয়নি, মাঝে মাঝে কেওয়াইসি দিতে হয়, এইটুকু যা। বছরে 2বার করে পান? বছরে 2বার পাই। কত টাকা পাচ্ছেন? আমি বর্তমানে 2900, কিন্তু বর্তমানে আমার পরিবারের যদি সবার ধরা হয় তাহলে একটু বেশি, প্রায় 8000-এর মতো পাচ্ছি। আপনার জমির হিসেব মতোই তো পান। আপনার কতটা জমি আছে? আমার ব্যক্তিগত জমি বলতে গেলে 64 শতক এবং আমার পরিবার, আমার বাবা বা আমার ওয়াইফের জমি নিয়ে প্রায় 2 একরের একটু বেশি। পিএম কিষাণের ক্ষেত্রে কিভাবে শুরু হয়েছিল? যখন কেন্দ্র সরকার এই প্রকল্পটি ঘোষণা করেন তখন অনলাইনের মাধ্যমে আমি এই প্রকল্পের ফর্ম ফিল আপ করেছিলাম বা অ্যাপ্লাই করেছিলাম। তারপরে প্রকল্প চালু হওয়ার পর থেকে আমি সরকারের বরাদ্দ মতো কিস্তিমাফিক
সম্পূর্ণ টাকাটাই পাচ্ছি। মানে 6,000 টাকা পান 6,000 টাকায় আমি পুরোটাই পাই, দুটো ভাগে। দুটো ভাগে। কোনো বছর পাননি বা টাকা ঢোকে নাই আপনার অ্যাকাউন্টে, এরকম কখনো হয়েছে? না, এরকম কোনো কিছু অসুবিধা হয়নি, আমি প্রতিবারই পেয়েছি। তাই মাঝে মাঝে কেওয়াইসিটা করতে বলে বা করেছি, এইটুকু অফিসে খবরটা রাখি বা করি। এই যে ধরুন টাকাটা পেলেন, তার আগে আপনার চাষবাস করতে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হতো? হ্যাঁ, এর আগে যখন আমরা চাষবাস করতাম তখন একটু তো অসুবিধা হতো। অসময়ে ধানটা বিক্রি করে দিয়ে চাষের জন্য সার বা প্রয়োজনীয় বীজ সংগ্রহ করতে হতো। সরকারি অনুদান পাওয়াতে আমি বা আরও অন্যান্য কৃষকদের মধ্যে যেটুকু জেনেছি তাতে এই প্রকল্পে বিশেষভাবে উপকৃত। আমার তো সেরকম কিছু অসুবিধা হয়নি। একবার তো আমন মরশুমে পাওয়া যায়। আমন মরশুমে এমনিতে 63 শতক জমি চাষ করতে কীরকম খরচ হতে পারে? 63 শতক জমি চাষ করতে আমার আনুমানিক চাষ করতে 3 থেকে 4,000 টাকার মতো খরচা হয়। তারপরে তার রোপণের পরে আনুষঙ্গিক খরচ নিয়ে এইটুকুর মধ্যেই হয়ে যায়। শুরুর দিকে আমি বলছি 3-4 হাজার টাকা খরচ হচ্ছে। আচ্ছা, এর মধ্যে আপনি এই যে দুটো প্রকল্প মিলে কত টাকা পাচ্ছেন? আমি দুটো প্রকল্প মিলে পাচ্ছি, কৃষক বন্ধু একবার পাই 2,900 টাকা, আর পিএম কিষানের 3,000 টাকা পাই প্রথম ভাগে। তাহলে 3 আর 2,900 এইটুকু পাই। পরে আবার পিএম কিষানের দ্বিতীয় কিস্তিটাও পাই। আচ্ছা, তার মানে কৃষক বন্ধু কি একবারই পাচ্ছেন? কৃষক বন্ধু বছরে একবারই পাই। আচ্ছা, তাহলে এই যে 2,900 আর 3,000 মানে 5,900, এই 5,900 টাকা আপনি আমন মরশুমে পাচ্ছেন, আর আপনার খরচ 3-4 হাজার বা 4-5 হাজার টাকা। তার মানে এই টাকাটা আপনার পুরোটাই কাজে লাগছে, আপনার বাড়তি কোনো সেভাবে খরচ করতেই হয় না। না, আমার বাড়তি কোনো সেভাবে খরচ করতে হয় না। আপনার 63 শতক জমি চাষ করতে যে খরচটা হয়, সেই খরচটা আপনি এই দুটো প্রকল্পের মাধ্যমেই তো পেয়ে যাচ্ছেন। এই দুটো প্রকল্পের মাধ্যমে আমি পেয়ে যাই। এর আগে তো আপনাকে এই খরচটা জোগাড় করতে হতো নিজে নিজে। এই খরচটা আগে আমাকে জোগাড় করতে হতো, বা অসময়ে ধান বিক্রি বা অন্যান্য চাষ করলে সেটা বিক্রি করে খরচ জোগাতে হতো। কিন্তু প্রকল্প দুটো পাওয়ার পর থেকে আপনার এই সুবিধাটা হয়েছে যে আপনাকে আর নিজে থেকে কোনো টাকা খরচ করতে হচ্ছে না, ওই টাকাতেই মোটামুটি চাষটা হয়ে যায়। হ্যাঁ, এই টাকাতেই মোটামুটি চাষটা হয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা হয় না। আপনার গ্রামে কতজন মানুষ এরকম প্রকল্পের সুবিধা পাচ্ছেন? কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা পাচ্ছে আমার গ্রামে, ছোট্ট গ্রাম, 70টা পরিবার আছে, 70টা পরিবারই পাচ্ছে। কিন্তু পিএম কিষানের কিছু পরিবারের, ধরুন দুটো ছেলে বাবা থাকার সত্ত্বে একজন পিতাই পাচ্ছে, তার পরিবারের পিএম কিষানের সুবিধা 50টা পরিবার মতো পায়। হ্যাঁ, কারণ একই পরিবারে থাকলে তো সবাই পাবে না, পিএম কিষাণের সেটাই নিয়ম। এবং 2017 সালের পরে যারা জমির মালিক হয়েছেন তারা তো পাবেন না। না, তারা পরে হয়েছেন বলে পান না। আর কৃষক বন্ধু সকলেই পায়, তাতে 80 থেকে 85 জন পরিবারই পায়, আর পিএম কিষানের 50 থেকে 52 জন পরিবার মতো পায়। তার মানে পুরো গ্রামের প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা পরিবার সকলেই প্রায় এই দুটো প্রকল্পের সুবিধা পাচ্ছেন। হ্যাঁ, সকলে এই দুটো প্রকল্পের সুবিধা পায়, পেতে কোনো কারোর অসুবিধা হয়নি। যদি বা হয় তো সেটা স্থানীয় এডিও অফিসে যেয়ে যোগাযোগ করলে তার সমস্যা সমাধান করে দেয় ওনারাই। আপনি তো অনেক দিন থেকে চাষবাস করছেন, এই যে এই সমস্ত প্রকল্পগুলোর আগে চাষের সময় চাষি বন্ধুদের যে সমস্যাগুলো হতো, আর আজকে যে পরিবর্তনটা সেটা টের পাচ্ছেন? আগের যে পরিবর্তন বা এখনকার অবস্থা, তার মধ্যে আমি বলবো চাষের অনেক পরিবর্তন হয়ে এসছে। এর জন্য সরকারকেও ধন্যবাদ, আমি নিজেও কৃতজ্ঞ, এইটুকুই বুঝছি। মানে ওই যে চাষ করবার সময় যে ধরুন বর্ষাকালে তখন তো টাকা পয়সার হাতে একটু অভাব হয়, হয়তো অসময়ে ধান বিক্রি করে দিতে হয়, এই সব সমস্যাগুলো ইদানিংকালে এখন অনেকটাই কমেছে। হ্যাঁ, এখন বর্তমানে এই সমস্যাগুলো আর না থাকার মতনই। আর যে সমস্ত প্রকল্পগুলো আছে, ধরুন বিভিন্ন যন্ত্রপাতি কেনার যে প্রকল্পগুলো আছে, সেই সবগুলো আপনার বা আপনার গ্রামের চাষি বন্ধুরা পাচ্ছেন?
মানে আপনিই তো পাচ্ছেন না বোধহয়। না, আমি এই প্রকল্পগুলোর সুবিধা পাইনি। আমার গ্রামের কয়েকজন পেয়েছে, কেউ ক্ষুদ্র যন্ত্রপাতি পেয়েছে, দু একজন বড় ধরনের কিছু পেয়েছে। ট্রাক্টর বা এরকম কিছু? হ্যাঁ, ট্রাক্টর পাইনি, তবে একজন ট্রাক্টরের রোটার, সেটা ট্রাক্টরটা নেওয়ার পরে রোটার একটা পেয়েছে। আপনার নিজের কোনো ইচ্ছে নেই অন্য কিছু যন্ত্রপাতি কিংবা সরকারি প্রকল্পের সাহায্য নিয়ে? আমার কেনার ইচ্ছা আছে, কিন্তু সেই প্রকল্পের কিভাবে এগোবো তার আমার চিন্তাধারাটা নিজের মধ্যে এখনও নিতে পারিনি। আপনি যখন কৃষক বন্ধু পাওয়ার জন্য এডিএ অফিসে গিয়ে যোগাযোগ করেছিলেন, তো এটার জন্য তো যোগাযোগ করতে পারেন এডিএ অফিসে। কিন্তু আমি কোনো বড় ধরনের প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আমি নিজে এতটা রিস্ক নিতে পারছি না। সরকারি অনুদানে ছোটোখাটো জিনিসের জন্য যোগাযোগ করা হয়ে ওঠে নাই, তবে বর্তমানে করার জন্য অফিসে যোগাযোগ করব। বিকাশবাবু, আপনি বললেন যে আপনার মোটামুটি বিঘে 2 মতো জমি আপনার নিজের নামে, আর পরিবারের বাবা এবং স্ত্রী সব মিলিয়ে বিঘে 6 মতো। এই যে 6 বিঘের মতো জমিতে কী ধরনের চাষবাস করেন? বর্ষাকালে আমি ধরুন সম্পূর্ণ জমিটাতেই ধান চাষ করি। তারপরে ধান উঠে যাওয়ার পরে যে মরশুমটা আসে তাতে গ্রীষ্মের বড় ধান চাষ করছি, এবং কিছু জমিতে বা অল্প কিছু জমিতে আমি আলু চাষও করি, সর্ষে চাষ করি। এর পরবর্তী ক্ষেত্রে আমি আবার পুনরায় সেই জমিতে আলু তোলার বা সর্ষে তোলার পরে তিল চাষ করি। আমার চাষের রোটেশনটা এইভাবেই চলছে। অর্থাৎ যে শস্য পর্যায় বলা হয় সেটা মোটামুটি আছে, কিন্তু আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো, কোনোভাবেই ডাল শস্যের চাষ করেন কি না? হ্যাঁ, এটা আমি বলতে একটু ভুলে গেলাম। আমার কিছু উঁচু জমি আছে, তাতে কিছু কলাই জাতীয় শস্য, যেমন কলাই, মটর কলাই, মসুর কলাই, এই চাষগুলোও করি, না করা নেই। ডাল শস্যের চাষ করলে তো জমি অনেক ভালো থাকে। ডাল শস্য চাষ করলে জমির মাটির উর্বরতা থাকে এবং ভালোও থাকে। একটা প্রশ্ন আমার, বোরো ধান চাষ করলে সুবিধে বেশি হচ্ছে নাকি ডাল শস্য তিল চাষ করলে সুবিধে বেশি হচ্ছে? ডাল শস্য চাষ করলে লাভজনক ঠিকই, কিন্তু একই ধরনের তো জমি নয়। যে জমিগুলোতে ডাল শস্য চাষ হবে না সেগুলোতে বোরো ধান চাষ করাটা আমার পক্ষে ভালো। কিন্তু জলের সমস্যাটা বাড়ছে বিকাশবাবু, আপনি যাই বলুন এই বোরো ধান চাষের জন্যে। বোরো ধান চাষের জন্যে সত্যি আমি জলের সমস্যাটা খুবই সম্মুখীন হয়ে যাচ্ছি। তবে বোরো ধান চাষ না করে বিকল্প চাষের কোনো কিছু থাকলে সেই চাষের জন্য এগোনোটা মনে হয় যেন ভালো। বিকাশবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মতামত পাওয়ার জন্যে। যারা অনুষ্ঠান শুনলেন তাদের ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের কিষাণ বাণী এখানেই শেষ করছি। অনুষ্ঠানটি প্রচারিত হলো ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের সহায়তায়।